আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি আমির হাওলাদার। এটা প্রথম পর্বের দ্বিতীয় পাঠ। লিখনীতে ইলমা বেহরোজ। আমির গাড়ি থেকে নেমে মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো। রাত হয়ে গেছে। বাতাসে শিশির হালকা ছোঁয়া, আকাশে অসংখ্য তারা, কিন্তু এসবের দিকে মনোযোগ দেওয়ার ফুসরত নেই তার। কবির, কুত্তার বাচ্চা কবির, ও আগে জানায়নি পদ্মজা দুপুরে তাকে খুঁজে অফিসে গিয়েছিল? আর এই না জানাটাই বুকের ভেতর শুলের মতো বিঁধছে। পদ্মজা কি মনে করে ফিরে গেছে কে জানে? ওর মুখে কি বিষণ্ণতার ছায়া পড়েছিল? চোখে কি একটু ভিজেছিল? নাকি সেই চিরচেনা নিরুদ্বেগ হাসিটা মুখে রেখেই ফিরে গেছে, যে হাসি দেখলে আমিরের মনে হয় পৃথিবীর সমস্ত সুখ বুঝি ওই একটা হাসির কাছেই হার মেনে গেছে। আমি দ্রুত পায়ে হাঁটতে লাগলো। প্রতিদিন দেখা হয় প্রদ্যোজার সঙ্গে, প্রতিটি সকাল, প্রতিটি সন্ধ্যা। তবুও প্রতিদিন ফেরার সময় মনে হয় সে দীর্ঘ এক মরু পথ পাড়ি দিচ্ছে। বুকের ভেতর এমন সুখের স্রোত জেগে ওঠে যেন একটাই প্রথম দেখা, এটাই প্রথম দেখা। যেন এই মুহূর্তের আগে পৃথিবীটা কখনো এত রঙিন ছিল না। কি আশ্চর্য, কি আশ্চর্য! এমন প্রলয়ঙ্কারী প্রেম কেন জন্মালো হৃদয়ে? কে বুনে দিয়ে গেছে এই আগুনের বীজ? এত সুখ একটা মানুষের মধ্যে কি করে থাকতে পারে? ওইটুকু একটা শরীরে, ওইটুকু একটা হাসিতে। পদ্মজার কথা মনে পড়লে, তার কাছাকাছি যেতে চাইলে শরীরে প্রতিটি কোণ পুড়ে যায় কিসের যেন এক দহনে। অথচ এই পোড়াতে এত সুখ। সে সে চায় না আগুন নিভুক, চায় না এই দহন থামুক, বরং আরও জ্বলুক, আরও পুড়ুক। এই আগুনের নামই তো পদ্মজা। তার পদ্মজাই তার সমস্ত পৃথিবী। আমি দরজার সামনে দাঁড়িয়ে কলিং বেল চাপতে ভেতর থেকে দ্রুত পায়ের শব্দ শোনা গেল। মুহূর্তের মধ্যে কপাট খুলে গেল। পদ্মজা আগে থেকে দরজার ওপারে দাঁড়িয়ে প্রতীক্ষার প্রহর গুনছিল। দরজা খুলতেই আমিরের চোখের সামনে ফুটে উঠল পদ্মজা নামক ফুলটি। সৃষ্টিকর্তা যেন তার সমস্ত নিখুঁত কারুকার্য দিয়ে এই মেয়েটিকে গড়েছেন। তার সৌন্দর্যের কাছে সকল সৌন্দর্যই ম্লান হতে বাধ্য। পদ্মজা মৃদু স্বরে সালাম দিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম বলতে বলতে আমির পদ্মজাকে জড়িয়ে ধরল। আলতো করে চুমু খেলো ওর কপালে। 19-20 বছরের তরুণী পদ্মজার মাথায় ঠিক আমিরের হৃৎপিণ্ড বরাবর ঠেকে গেল। পরক্ষণেই নিজেকে একটু ছড়িয়ে নিয়ে অস্থির গলায় বলল, আপনার সাথে জরুরি কথা ছিল। অফিসে গিয়েছিলাম, পাইনি। কোথায় ছিলেন? আমির পদ্মজার হাত ধরে টেনে নিয়ে গেল সোফার দিকে। নিচে বসল। পদ্মজাকে নিজের কোলে পদ্মজাকে নিজের কোলে বসিয়ে বলল, এই অধমকে কেন খুঁজছিলেন রানী সাহেবা? বলুন। আপনার কথা শুনতে এ বান্দা সদা প্রস্তুত। হেয়ালি করবেন না, জরুরি কথা। আমি তৎক্ষণাৎ নিজের মুখভঙ্গি এমন করলো যেন কোনো উচ্চ পর্যায়ের রাষ্ট্র মিটিং বসেছে। গম্ভীর হয়ে বলল, জি ম্যাডাম, বলুন শুনি। নীলুফারের কথা মনে আছে আপনার? আমির একটু ভাবল। নীলুফার পদ্মজার কলেজের বন্ধু। যখন পদ্মজা তার 3 মাস বয়সী কন্যা পরিজানকে হারিয়ে ভেতর থেকে ভেঙে পড়েছিল, তখন নীলুফার প্রায় প্রতিদিনই আসতো। চুপ করে পদ্মজার পাশে বসে থাকতো, কথা বলতো, হাসতো, কখনো কাঁদতো, পদ্মজাকে শক্ত রাখার চেষ্টা করত। এমন বন্ধুকে কি ভোলা যায়? মনে আছে? কেন, তার কি বিয়ে ঠিক হয়েছে? পদ্মজা মাথা নেড়ে বলল, না, ওকে গত কদিন ধরে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। নানা বাড়ি গিয়েছিল, সেখান থেকে একদম উধাও হয়ে গেছে। কোনো প্রেমিকের হাত ধরে পালায়নি তো? পদ্মজা চোখ পাকালো, বলল, আপনার যত আজে বাজে চিন্তা। ওর প্রেমিক ওকে হন্য হয়ে খুঁজছে। ওদের তো খুব শীঘ্রই বিয়ে হওয়ার কথা ছিল। পুলিশে খবর দেওয়া হয়েছে, কিন্তু পুলিশ কেমন যেন গা-ছাড়া ভাব দেখাচ্ছে। তেমন কিছু গুরুত্বই দিচ্ছে না। আপনার সাথে তো বহু মন্ত্রী এমপির ওঠা বসা।
আপনি কি একটু তদারকি করতে পারেন না? অন্তত পুলিশ যেন একটু সিরিয়াসলি তদন্ত করে। পদ্মজার চোখের কোণে জল টলমল করছে। আমির স্বভাবসুলভ ভঙ্গিতে কপাল কুঁচকে খানিকক্ষণ চুপ করে রইল। তারপর সংশয়ের সুরে বলল, এত বড় একটা মেয়ে জনবহুল শহর থেকে হুট করে এভাবে গায়েব হয়ে গেল? কেউ কিডন্যাপ করলে ধর্ষণ, খুন, গুম তো এখন প্রতিদিনের খবর হয়ে গেছে। আমি ভাবতেও পারছি না নীলুফারের সঙ্গে এমন কিছু। গলা আটকে গেল ওর। আচ্ছা, আমি দেখছি, অস্থির হয়ে না। আমি কথাটা পদ্মজার মনের উপর চেপে বসা ভারী পাথরটা যেন কিছুটা হালকা হলো। সে একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ালো। আমিরের শার্টের কলারটা ঠিক করে দিয়ে বলল, এখন যান, ফ্রেশ হয়ে আসুন। শরীর থেকে গামের গন্ধ বের হচ্ছে। এভাবে গাম নিয়ে বসে থাকলে ঠান্ডা লেগে যাবে। যাচ্ছি, খাবার রেডি করুন আবার। আব্বা আসছিলেন, ওনারা সাথে বাইরে এক জায়গায় খেয়ে নিয়েছি। তবে তুমি যদি চাও, এই অধম আরেকবার পেট পূর্তি করতে রাজি আছে। পদ্মজা বিষম খেয়ে থেমে গেল। বলল, আব্বা শহরে এলেন অথচ বাসায় এলেন না কেন? আগামীকাল আসবে। আজ ওনার কোনো এক পুরনো বন্ধুর বাসায় গেছেন। অনেক দিন পর দেখা তো, তাই সেখানে রয়ে গেলেন। ছেলের বাড়ি দোরগোড়ায় রেখে উনি বন্ধুর বাড়ি রাত কাটাতে গেলেন। অদ্ভুত। উনার মর্জি। আসো, তোমাকে খাইয়ে দেই। পদ্মজা আমেদের কোল থেকে সরে গিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ালো। চলতে চলতেই বলল, আজ রোজা ছিলাম, ইফতারি করে পেট ভরে গেছে, রাতে কিছু খাবো না। আমির মনে করার চেষ্টা করলো ক্যালেন্ডারের পাতাটা। আজ কি সোমবার? পদ্মজা মাথা ঝাঁকিয়ে সায় দিল। সোমবার আর বৃহস্পতিবার প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা রাখতেন। পদ্মজা অতি নিষ্ঠার সাথে এই সুন্নাহ পালন করে আসছে 1 বছর যাবৎ। সে রান্নাঘরে ঢোকার আগে শাসন সুরে বলল, এসে যেন দেখি হাত মুখ ধুয়ে বাবু হয়ে বসে আছেন। আমি সিঁড়ির দিকে পা বাড়াতে বাড়াতে হঠাৎ থমকে দাঁড়ালো। জিজ্ঞেস করলো, নীলোফার ঠিক কোথা থেকে নিখোঁজ হয়েছে? পদ্মজা ঘুরে দাঁড়ালো। বলল, নারায়ণগঞ্জ, ওর খালার বাসা থেকে। শব্দটা কানে পড়তেই আমিরের পায়ের গতি একটু থমকে গেল। এত সামান্য যে পদ্মজা হয়তো খেয়াল করেনি। নারায়ণগঞ্জ? সপ্তাহখানেক আগেই তার ছেলেরা নারায়ণগঞ্জ থেকে 2টা মেয়ে নিয়ে এসেছে। তাদের মধ্যে নীলুফার নেই তো? আমির আমিরের জন্য রাখা খাবারগুলো গরম করে যত্ন করে গুছিয়ে রাখলো পদ্মজা। মনার ঘরে ওকে দিয়ে দেখল মনা ঘুমিয়ে পড়েছে। এবারে কাজের মেয়ে হয়ে এসেছিল ও। কখনো ঘরের মেয়ে হয়ে গেছে তা টেরও পায়নি। বেঘোরে ঘুমাচ্ছে, যেভাবে কেবল আপনজনের ঘরেই ঘুমানো যায়। পদ্মজা হাত মুছতে মুছতে ওপরে উঠে গেল। আমিরের দরজার দিকে পিঠ ফিরিয়ে বসে আছে। সামনে ছড়িয়ে আছে তার লিগ্যাল ব্যবসার কাগজপত্র। খুলনা, পাটগাছা আর সাতক্ষীরা ঘের থেকে আসা তাজা বাগদা ও গলদা চিংড়ির প্রক্রিয়াজাত করে পাঠানো ইউরোপ থেকে আমেরিকার বাজারে, যেখানে এই চিংড়ির দাম আর চাহিদা দুটোই আকাশ ছোঁয়া মর্যাদা। আমদানিতেও সে ছিল সমান দূরদর্শী। মানুষের ঘরে খুঁড়ে দুধের চাহিদা বাড়ছে দেখে ডেনমার্ক আর অস্ট্রেলিয়া থেকে আনত বড় বড় কন্টেনার ভর্তি মিল্ক পাউডার, মালয়েশিয়া থেকে আগত প্রায় অয়েল, ব্রাজিল থেকে চিনি আর ইলেকট্রনিক প্রতি মানুষের ক্রমবর্ধমান আগ্রহ দেখে সিঙ্গাপুর আর জাপান থেকে আনত রঙিন টেলিভিশন, ক্যাসেট প্লেয়ার আর ঘরোয়া বিলাসজাত নানান পণ্য। একদিকে এই বিস্তৃত সাম্রাজ্য যেখানে পদ্মজা আসার পর থেকে সোনা ফলেছে, অন্যদিকে অন্ধকার জগৎ যেখানে নারী পাচার আর অস্ত্র ব্যবসার শিকড় একটাই, গভীর হয়ে গেছে, যা চাইলেই উপড়ে ফেলা যায় না। এতদিকে সামলে আবার পদ্মজা সব অন্ধকার থেকে দূরে রাখা যে কঠিন যাত্রা। মাঝে মধ্যে ক্লান্ত লাগে। সব ছেড়ে পদ্মজাকে নিয়ে সন্ন্যাসী নিতেই ইচ্ছে করে, যেখানে শুধু তারা দুজন, শুধু আলো, শুধু শান্তি। কিন্তু তার তৈরি বিষবৃক্ষ
সেটা কখনোই হাত হতে দেবে না। গিলে ফেলবে নিজের প্রভুকেই। সেও বোধহয় চায় না তিলে তিলে গড়ে তোলা সাম্রাজ্য চাইলেই ছেড়ে যাওয়া যায় না। পিঠে কি হয়েছে? পদ্মজার আতঙ্কিত কণ্ঠ শুনে আমির চমক সরে তাকালো। পদ্মজা ততক্ষণে দরজা থেকে ছিটকিরি সরে এসে তার দিকে। আমির কাঁধের নিচে একটা টাটকা ক্ষত। মনে হচ্ছে কেউ ধারালো কিছু আড়াআড়িভাবে কেটে দিয়েছে। পদ্মজার বুকটা যেন মুঠো করে চেপে ধরল। ভেতরে কেমন অসাড় হয়ে আসছে। কথা বলছে না কেন? কি হয়েছে এটা? শান্ত হও, বড় কিছু না। বড় কিছু না মানে? এটা বড় কিছু না বললে কোনটা বলবেন? আপনি মানুষ? এত বড় ক্ষত নিয়ে স্বাভাবিক ছিলেন? টুঁ শব্দ করলেন না? ওষুধ লাগিয়েছিলেন? ওষুধ লাগিয়েছিলাম, ঠিক হয়ে যাবে। কী ওষুধ লাগিয়েছেন যে দেখাই যাচ্ছে না? রক্ত শুকিয়ে কালো হয়ে গেছে। পদ্মজা আর কথা বাড়ালো না। কথা বলে সময় নষ্ট করার মেয়ে সে না। একটা ছোট কৌটা আর পরিষ্কার সুতি কাপড় বের করে আনলো। তখনকার দিনে ঘরোয়া দাওয়াট দাওয়াই চলতো। ছিল ঘরে ঘরে। রাসায়নিকের চেয়ে প্রকৃতির দাওয়াইয়ের বিশ্বাস ছিল মানুষের বেশি। একটা ছোট পিরিচে সে তৈরি করা কাঁচা হলুদের রস আর খাঁটি নিমের তেল মিশ্রণ। তারপর আলতো হাতে শুকনো রক্ত পরিষ্কার করতে করতে বলল, তার সঙ্গে মারামারি করেছিলেন? মারামারি করছি কেন মনে হচ্ছে? এমনি মনে হচ্ছে। আমি একটু চুপ করে রইল। তারপর বলল, রিদওয়ান এসেছিল। এটুকুই যথেষ্ট। পদ্মজা যা বোঝার বুঝে গেছে। এ দুজন সামনাসামনি হলেই যা হওয়ার কথা তাই হয়েছে, যা সবসময় হয়। সে কথা না বাড়িয়ে হলুদের প্রলেপ আলতো করে লাগাতে শুরু করলো পিঠে। আমি একটু কেঁপে উঠল। পশম খাড়া হয়ে গেল গায়ের। পদ্মজার চোখ টলমল করে উঠল। বলল, খুব জ্বলছে? আমির হাসল। কি করে সে বুঝবে? ক্ষত জ্বলুনি পদ্মজার শীতল হাতে স্পর্শে উল্টো মিলিয়ে যাচ্ছে। বারান্দা থেকে বাতাস আসছে, শীতের শেষ বাতাস। পর্দাগুলো উড়ছে অলসভাবে। পদ্মজা প্রলেপ লাগাতে লাগাতে বলল, ওই লোককে এড়িয়ে চলতে পারেন না? পারলে কি আর লাগতাম? আমি কি যেছে মারামারি করার মানুষ? আমিরের পিঠের পেছনে পদ্মজা। তবুও সে টের পাচ্ছে পদ্মজা কাঁদছে। আর শুধুমাত্র এ কারণে আমির আর নিজে মারপিট নামবে না। লোক পাঠায়, নিজের আড়ালে রাখে, যতটা সম্ভব নিরাপদে থাকার চেষ্টা করে। এই শরীর তার নিজের নয়, এই শরীর পদ্মজার, শুধু পদ্মজার। তাই তো সে ব্যথা পেলে পদ্মজা কাঁদে। পদ্মজা হঠাৎ ঝোঁকে আমিরের ক্ষতস্থানে একটা আলতো চেমো এঁকে দিল। সে স্পর্শ পাওয়া মাত্রই আমর আমিরের মেরুদণ্ড বেয়ে একটা হিমশীতল মিষ্টি স্রোত নেমে গেল। লাজুক পদ্মজাও জেনে গেছে প্রেমিকের ক্ষতের ঔষধ কোনো হাকিম বা বৈদ্যের কাছে পাওয়া যায় না, পাওয়া যায় প্রেমিকার ঠোঁটে। আমির হাসল, গলা নামিয়ে বলল, ভালো লেগেছে। লজ্জায় রাঙা হয়ে গেল পদ্মজার মুখ। সে উঠতে যাবে, আমির পেছন ফিরেই বলল, আরেকবার দেবে? তারপর ঘুরে তাকালো। সে দৃষ্টি এতটাই হৃদয় হরণকারী, এতটাই বেকুল অনুনয়ে ভরা যে মনে হলো সারা জীবন সমস্ত না পাওয়া, সমস্ত তৃষ্ণা, সমস্ত আকুলতা এসে এ দৃষ্টি গলে গেছে। এই দৃষ্টির সামনে দাঁড়িয়ে না বলার ভাষা খুঁজে পাওয়া যায় না। পদ্মজা হার মানল। আবার পালঙ্কে বসল। আলতো করে আরেকটু চুমু এঁকে দিল ক্ষতস্থানে। আমির আবার বলল, আরেকবার? পদ্মজা আবার দিল। এবার একটু বেশি সময় নেই। আমির এবার চোখ বুজল, প্রাণ ভরা একটা নিঃশ্বাস নিল। স্বপ্নের ভেতর থেকে কথা বলেছে এমনভাবে বলল, শেষবার। পদ্মজা এবার আরেকটা, দুটো নয়, পরপর কয়েকটা চুমু দিল। তারপর উঠতে গেলে এবার সত্যি চলে যাবে বলে ঠিক করলো। এক পা বাড়াতেই আমির বিদ্যুৎ বেগে গড়ে উঠে দাঁড়ালো। পেছন থেকে দু হাতে পদ্মজাকে জড়িয়ে নিল, নিজের সঙ্গে মিশিয়ে নিল। ভাঙা
চাঁদের আলো জানালা দিয়ে এসে পড়ছিল আমিরের প্রশস্ত বুকে, পদ্মজার মুখে। আমির এক হাতে পদ্মজার পেট জড়িয়ে রেখে অন্য হাতে চুল তুলে নিল। মাথাটা আলতো করে নত করে মুখ ডুবিয়ে দিল রেশমি কালো ঘন চুলের গভীরে। চোখ বুঝল, সময় নিয়ে ঘ্রাণ নিল। এই ঘ্রাণ নেওয়া আমিরের রাতের প্রার্থনা। এখানে কোনো শব্দ নেই, কোনো আয়াত নেই, শুধু আছে একটু উষ্ণতা, একটু সুবাস, একটু বুকের ভেতর চুপচাপ বলে ওঠা, শুক্রিয়া, হাজার শুক্রিয়া। পদ্মজা জোরহীন গলায় বলল, ছাড়ুন, আমার কাজ আছে। আমি চুলে নাক ডুবিয়ে রেখে বলল, এই রাতের বেলায় তোমার কি কাজ? আছে আছে, পরীক্ষা আছে, পড়তে হবে, সময় নষ্ট করা যাবে না। কথাগুলো বলল বটে, কিন্তু ঠোঁটের কোণ মানল না। সে ধীরে ধীরে ফুটে উঠল এক টুকরো মিষ্টি হাসি। সে জানে আমিরের কাছ থেকে এত সহজে ছাড়া মেলে না, কখনোই মেলেনি। সে শিকারী, দুর্দান্ত এক শিকারী। সে একবার শিকার ধরলে ছাড়ে না, বরং এমনভাবে আঁকড়ে রাখে যে শিকারও ভুলে যায় পালাতে চেয়েছিল কিনা। আমির বলল, ঘড়ির কাঁটা না হয় আজ রাতটুকু আমার জন্য একটু বিশ্রাম নিক। পদ্মজা আর কথা বলল না। আমিরের বাহুবন্ধনে নিজেকে সম্পূর্ণ সমর্পণ করে দিল। আমিরের সর্বগ্রাসী চুমু কবুল করে নিয়ে দাঁড়িয়ে রইল বাহুবন্ধনে। আমির ভালোবাসে শিল্পীর মতো, তাড়াহুড়ো নেই, অধৈর্য নেই, মায়া নিয়ে, যত্ন নিয়ে ভালোবাসে। পদ্মজা একসময় চোখ খুলল পিক পিক করে। চোখের সামনে চাঁদ দেখতে পেল। তারা কখনোই বারান্দার দরজা অবধি চলে এসেছে টেরও পায়নি। পা দুটো আমিরের পায়ের সঙ্গে পিষ্ট আমিরের বুকে। চাঁদের আলো তাদের দুজনকে একসঙ্গে ভিজিয়ে দিচ্ছিল। পদ্মজা হঠাৎ আবেগী হয়ে বলল, যদি নীলুফারের মতো আমিও হারিয়ে যাই, মহাবিশ্বের সব আলো নিভিয়ে দেব, নক্ষত্রে বাধ্য করব তোমাকে খুঁজে আনতে। তাও যদি আর না ফিরে আসে, সময়কে থামিয়ে দেব, দরজায় পাথরের মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকব শেষ বিচারের দিন পর্যন্ত। যদি নিজের ইচ্ছেতে ছেড়ে যাই, ছায়া হয়ে সঙ্গে থাকব। যদি কোনোদিন ঘৃণা করি, সেই ঘৃণা করো, সেই ঘৃণাটুকু আদরের মতো গায়ে মেখে নেব। যদি আমাদের মাঝে বিশাল এক দেয়াল দাঁড়িয়ে যায়, আমি সেই দেয়াল ভেঙে গুঁড়িয়ে দেব, না হয় নিজেই সেই দেয়ালের ইট হয়ে তোমাকে আগলে রাখবো। আর আর যদি মরে যাই, আমি পদ্মজার কানের কাছে মুখ নামিয়ে আনলো, একদম কানের লুতে ছুঁয়ে ফেললো তার উষ্ণ নিঃশ্বাসে। বলল, মস্ত বড় এক দিঘির পাড়ে পাশাপাশি দুটো কবর হবে। আকাশ থেকে জ্যোৎস্না নামলে সেই দুটো কবর একসাথে স্নান করবে। শ্রাবণের বৃষ্টিতে দুজন একসাথে ভিজবে, বাতাসে শু শব্দে। আমি তখন তোমার কানে কানে বলবো, দেখো পদ্মবতী, আমাদের বিচ্ছেদ ঘটানোর সাধ্য খুদ নিয়তিরও নেই। পদ্মজা, বড্ড ভালো লাগছে, বড্ড ভালো। নারীর কথাতেই সুখ অথৈ সাগরে ডুবে যেতে পারে। আর এই মানুষটা জানে ঠিক কোন কথাটা বললে সে ডুবে যাবে, কোন শব্দটা তার হৃদয়ের কোনো দরজা খুলে দেবে। এত কথা কোথায় শিখলেন? যখন তোমাকে দেখলাম, যখন তোমার প্রেমে পড়লাম। এত কেন ভালোবাসেন? সে উত্তর আমার কাছে নেই। আমার কাছের মধ্যে আমার মাঝে মধ্যে খুব ইচ্ছে করে আপনাকে ভালোবাসার গভীরতা মেপে দেখতে। আমির এবার মেরুদণ্ড সোজা করে দাঁড়ালো, শক্ত করে হাতের বাঁধন গর্ব নিয়ে বলল, অতল সাগরের কূপ পেলেও আমিরের ভালোবাসার তল পাবে না পদ্মবতী। তবে আপনিও বলুন, ঠিক কতটা ভালোবাসেন? আমির আর একবার দীর্ঘশ্বাস টেনে নিল, নাক পদ্মজার ঘাড়ে নামিয়ে আনলো। চিরচেনা সুবাস বুক ভরে টেনে নিল। সেই সুবাস তার আদিম নেশার মতো। সেই নেশা মস্তিষ্কের অবশ করে দেয়, হৃৎপিণ্ডকে সজাগ করে তোলে। এই নেশা তাকে প্রতিনিয়ত নতুন করে পাগল বানায়, প্রতিদিন নতুন করে পথহারা করে দেয়। তারপর ঘোর লাগা কণ্ঠে বলল, যতটা ভালোবাসলে কেউ কারোর জন্য মরে যেতে পারে, যতটা বেকুল হলে স্রষ্টার কাছে নিজের অস্তিত্ব বিলীন করে দেওয়া যায়, আমি ঠিক ততটাই প্রধ্বস্ত তোমার মায়ায়। আবেগের প্রবল জোয়ারে পদ্মজাকে নিজের নিয়ন্ত্রণ হারালো। এক
লহমায় ঘুরে দাঁড়িয়ে চট করে পায়ের আঙুল ভর দিয়ে দাঁড়ালো সে। দুহাতে আমিরের লতাগুচ্ছর মতো জড়িয়ে ধরল। তার উত্তপ্ত বক্ষপিণ্ডরে মুখ লুকিয়ে ফেলল, যেখানে আমিরের শরীর পৌরষ দীপ্ত ঘ্রাণ আরেক মায়াবী মাদকতা তৈরি করে রেখেছে। খোলা বুকে মুখ ঘষে ফিসফিসিয়ে বলল, আমিও আপনাকে ভালোবাসি, খুব ভালোবাসি। এমন মুহূর্তে এক হ্যাঁচকা টানে পদ্মজাকে পাজা কোলে করে তুলে নিল। ওর পেশিবহুল হাতের বাঁধন সুবেদ্য দেয়ালের মতো। ধীর পদক্ষেপে সে গিয়ে দাঁড়ালো খোলা বারান্দায়। মাথার উপর রূপালি চাঁদ তখনও পূর্ণ যৌবন নিয়ে আকাশে আলো করে হাসছে। আমির আকাশের দিকে তাকিয়ে তাচ্ছল্য হাসি হাসল। তারপর গলা জড়িয়ে নাটকীয় ভঙ্গে বলল, দেখ চাঁদ, চেয়ে দেখ। তোর তো নিজের কোনো আলো নেই। ধার করার আলো নিয়ে বড়াই করিস, তাও আমার বুকে একরাশ কলঙ্ক নিয়ে বসে আছিস। আর দেখে এদিকে দেখ, আমার বুকের দিকে চেয়ে দেখ। একদম নিখুঁত, একটু খুঁত নেই। পৃথিবীর সমস্ত পূর্ণিমাকে লজ্জা দেওয়ার মতো এই নিখুঁত নারী আমার মতো এক বুনো শ্যামবর্ণকে ভালোবাসে। তুই তো সারা রাত একা পড়ে খাস হোস। তোর কি হিংসে হচ্ছে না রে? যা, যা, মেঘের আড়ালে গিয়ে মুখ লোকা। তোর চেয়েও অনেক বেশি উজ্জ্বল চাঁদ আমার বাহুতে বন্দি। তোকে আর কি প্রয়োজন? আমিরের কথা শুনে পদ্মজা আর নিজেকে সামলাতে পারল না। আমিরের গলায় মুখ লুকিয়ে খিলখিল করে হেসে উঠল। হাসল আমিরও। আকাশে বাতাসে কি আনন্দ, কি আনন্দ! যেন পৃথিবীর সমস্ত সুখ আজ রাত ডানা মেলে উড়ে এসে নেমে পড়েছে তাদের চরণে, জমা হয়েছে এ বারান্দায়। এই মুহূর্তে দুটো মানুষ নিঃশব্দের ভেতরে ভালোবাসা দিবস উপলক্ষে মাখানো পর্ব। আজকের পর্বের বাকি চরিত্রটা এন্ট্রি নেবে। অনেকদিন পরে লেখিকা লিখেছে পদ্মজাকে নিয়ে। আসলে পড়তে খুব ভালো লেগছে, মানে ভালো লাগছে। ইলমা আপুর লেখা আসলে খুব বেশি সুন্দর। জানি না আমি ঠিকভাবে বলতে পারছি কি না, আমার বলাতে অনেক ভুল ত্রুটি থাকতে পারে, আপনারা প্লিজ ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। কিন্তু আসলে হৃদয় স্পর্শ করার মতো, খুব ভালো লাগছে, খুব এনজয় করছি। আশা করি আপনারাও এনজয় করবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটা। বাই বাই।